নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি ছোট্ট গল্প। গল্পটির নাম জীর্ণপত্র। আসুন শুরু করি আজকের গল্প পাঠ। এস্টাবলিশমেন্ট সেকশনের বড়বাবুকে মাত্র 150 টাকা পান খেতে দিলেই একটা ভালো স্টেশন পাওয়া যেত। তবু সে চেষ্টা না করে আমাদের ভবতোষবাবু এখানেই বদলি হয়ে এলেন। তার কারণটা এমনকি তার স্ত্রীর কাছেও অজ্ঞাত ছিল, কিন্তু আমরা জানি যে এটা তার দেশ নয়, মামার বাড়িও নয়, শ্বশুর বাড়ি তো নয়ই। তবু স্থানটির সঙ্গে তার জীবনের 3টি স্মরণীয় বৎসর মিলিয়ে এক বিচিত্র ইতিহাস রচিত হয়ে আছে। তার বাবা যে কাজ করতেন তাতে তার কোনো এক স্থানেই বেশি দিন থাকবার উপায় ছিল না। দিনে রাতের কোনো একটা নির্দিষ্ট সময় বাড়িতে থেকে ছেলে মেয়েদের শিক্ষার উপর নজর রাখবেন এই সম্ভাবনাও ছিল না। সুতরাং শিক্ষার জন্য জ্যেষ্ঠ পুত্রটিকে তিনি মামার বাড়িতে মামার জিম্মাতেই রেখে দিয়েছিলেন। মামা কাজ করতেন পোস্ট অফিসে, সদরেই চিরদিন কাজ করে এসেছেন, সেইখানেই কাজ শেষে বিদায় নেবেন এই কথাই সবাই জানত। কিন্তু হঠাৎ বোধহয় ভবতোষের অদৃষ্টক্রমে এইখানের সাব পোস্ট অফিসের মাস্টার হয়ে চলে এলেন ভদ্রলোক বছর 4 জন্য। তখন ভবতোষবাবু সবে 3rd ক্লাসে উঠেছেন। এখনকার সেটা ক্লাস 8। সেখান থেকে 1st ক্লাস পর্যন্ত অবতার তাকে এখানের স্কুলেই পড়তে হয়। পরীক্ষাও তিনি এখান থেকেই দেন, কোনো মতে পাশও করেছিলেন। তারপর আর পড়া সম্ভব হয়নি। জীবনের রথচক্র তার ঘুরতে ঘুরতে একসময় রেলের অফিসে এসে ঢোকে এবং কিছু নিচু স্তরের স্টেশন মাস্টারিতে পৌঁছে দেয়। এখনো তিনি সেইখানেই থেমে আছেন বলা বাহুল্য। আজ তিনি পাক্কা রেলের লোক, বয়স 40 পেরিয়েছে, মাথার সামনে টাক পড়েছে, অনেকগুলি ছেলে পুলে, ঈষৎ নোয়াপাতি ধরনের ভুঁড়িও ইতিমধ্যে গড়ে উঠেছে। কিভাবে ঘুষ আদায় করতে হয়, কেমন করে কোম্পানিকে ফাঁকি দিতে হয়, বিনা টিকিটের যাত্রীদের ধরে রসিদ না দিয়েও কি করে ডবল ভাড়া আদায় করে নিতে হয়, এসব রহস্য তার নখদর্পণে। ব্যাপারীদের কাছ থেকে আনাজ, ডিম, দুধ প্রভৃতি সকলের চেয়ে বেশি তিনিই আদায় করতে পারেন। এমনকি পুরনো ঘাঘি স্টেশন মাস্টারেরাও তার কাছে হার মানেন এসব ব্যাপারে। তার প্রতিভা সর্বতোমুখী। বোধহয় কোনো জিনিসই তাকে কিনে খেতে হয় না। দুর্মুখ বলে যেমন কুখ্যাতি আছে, তেমনি কোনো কোনো স্থলে তোষামোদের মধুবর্ষণেও তিনি অদ্বিতীয়। ঘোরতর বিষয়ী ও আসক্ত জীব। ছেলে মেয়ে, স্ত্রী, চাকুরি নিয়ে বিব্রত আছেন বললে বোধহয় সত্যের একটু অপলাপ করাই হবে। ডুবে আছেন। এহেন ভবতোষবাবু অনায়াসে যখন ভালো স্টেশনে, অর্থাৎ যে স্টেশনে উপরে রোজগার বেশি, যেখান থেকে মাল যাতায়াত করে যেতে পারতেন সেসব জায়গায়, তখন এখানে এলেন কেন? এ জবাব ভবতোষবাবুর পক্ষেও গুছিয়ে দেওয়া শক্ত বই কি। বোধহয় হৃদয়তত্ত্বের এ রহস্য অনেকের কাছেই দুর্গেয়। মানুষের মনের মধ্যে ছাপ পড়বার বয়স হলো 13 থেকে 20। তার আগে থাকে বড় বেশি তরল, তারপরে হয়ে যায় বড় বেশি কঠিন। তখন প্রবল আঘাত বা কঠিন ছেনি ছাড়া কোনো দাগ পড়া সম্ভব নয়। সেই ভাবাবেগপূর্ণ, ইংরেজিতে যাকে বলে ইমপ্রেশনেবল, বয়সের সবচেয়ে রঙিন এবং মধুর কটি বৎসর ভবতোষবাবুর কেটেছে এইখানেই। অবশ্য এই ধরনের কোনো হৃদয়াবেগ ভবতোষবাবুর মতো লোকের থাকা সম্ভব কিনা এ নিয়ে মনস্তাত্ত্বিকেরা তর্ক তুলতে পারেন। এমনকি কথাটা স্বয়ং ভবতোষবাবুকে বলতে গেলে তিনিও চমকে উঠবেন। হয়তো কথাটার অর্থই বুঝতে পারবেন না। তবু ঘটনাটা যা ঘটেছিল তাই বলছি। এই স্টেশনের নামটা পেতে প্রথমে ভবতোষবাবু জ্বলে উঠেছিলেন। কতকগুলি অলেখ্য গালাগালি সহযোগে বড়বাবুর মুণ্ডপাত করতে করতে তখনই প্রতিকারের জন্য তদবির করতে উদ্যত হয়েছিলেন, এটাও ঠিক। কিন্তু পরে
দুপুরবেলা স্নানাহারের অবসরে অন্যমনস্কভাবে স্থানটার কথা ভাবতে ভাবতে সেই পুরাতন স্বপ্নময় দিনগুলির স্মৃতি এমনভাবেই তাকে উন্মনা করে দিল যে আর একবার সে জায়গাটা দেখবার এবং সেখানে যাবার ইচ্ছা কোনো মতেই তিনি দমন করতে পারলেন না। স্ত্রীকে, বন্ধু বান্ধবদের এবং নিজের মনকেও বোঝালেন যে প্রত্যেকবার বদলির নাম হলেই তিনি তদবির করে যদি তা নাকচ করিয়ে নেন তাহলে লোকেই বা বলে কি, তার চেয়ে বছরখানেক চোখ কান বুঝে কাটিয়ে দেওয়া যাক, তারপর আবার একটা সুব্যবস্থা করে নিলেই চলবে। আর্থিক লোকসান কিছু হবে বটে, তবে ওই স্টেশনটা দিয়ে এত মাছ আর ডিম যাতায়াত করে যে খাওয়ার সুখ পাওয়া যাবে অনেকখানি। অগত্যা একদিন মালপত্র, কুচো কাঁচা ছেলে মেয়ে এবং বিছানা মাদুর নিয়ে ভবতোষবাবু এখানে এসে পৌঁছলেন। স্টেশনের পাশেই 2 কামরার কোয়ার্টার, ফুটোর মতো ছোট ছোট জানলাওয়ালা ঘর এবং 3টে কোয়ার্টারের জন্য একটি মাত্র কুয়া। রেলের কোয়ার্টার যেমন হয় তেমন, প্রায় আলো বাতাসীন শুয়োরের গর্ত। তারপর সেই পুরাতন জীবনযাত্রারই পুনরাবৃত্তি। চ্যাঁ ভ্যাঁ, সর্দি জ্বর, পেটের অসুখ, ছেলেমেয়েদের, স্ত্রীর বকাবকি, স্টেশনে গিয়ে টিকিটের হিসেব লেখা, ক্যাশ মেলানো, ক্যাশের থলিতে কোনো অচল টাকা বা নোট না যায় সেজন্য সতর্কতা, কারণ তাহলেই ক্যাশের বাবুরা সেই টাকাটিকে দুখানা করে কেটে দিয়ে ফেরত পাঠাবেন, গচ্চা যাবে তারই। দুধ, ডিম, মাছ আদায়ের জন্য লোলুপ ও উগ্র দৃষ্টি সজাগ রাখা। যেমন অন্য স্টেশনে দিন কাটে তেমনি গতানুগতিকতার ঠাস বুনানি করা নিরন্ধ্র জীবন। অবশেষে একদিন অবসর মেলে। কাজটা বিকালের দিকে কম। অ্যাসিস্ট্যান্ট বুকিং ক্লার্ককে বুঝিয়ে ভবতোষবাবু স্টেশন থেকে বেরিয়ে পড়েন। সব যেন নতুন নতুন লাগে। অবশ্য পুরাতন গ্রামের চিহ্ন আছে বইকি। রায়দের পুরনো শিব মন্দিরটা আরেকটু ভেঙে গেছে। ত্রিগুণা বুড়ির চালাঘাটটা সামনের দিকে আরেকটু ঝুঁকে পড়েছে, কিন্তু দাঁড়িয়ে আছে আজও। বৈদ্যনাথ বাবুর ছেলেরা আজও খাবারের দোকানটা চালাচ্ছে তাহলে। ওই তো মুখুজ্জেদের বাড়ি, সামনে 2খানা নতুন ঘর উঠিয়েছে বোধহয় ওদেরই কোনো শরিক, তাই ঠিক চেনবার উপায় নেই। মুদ্রা আসল বাড়িটা ওর পেছনে তেমনই আছে। তবু পরিবর্তনও হয়েছে ঢের। স্টেশনের ধারে 3-3টে চায়ের দোকান হয়েছে নতুন, আবার চপ কাটলেট ভাজছে। তখন এসব খাবারের নাম শুনেনি এখানে। মণিহারের দোকান হয়েছে কতগুলো। ও হরি, আবার জুতোর দোকান। জুতোর দোকানেরই একটা শোকেশে 4টি চকচকে বাংলা বই বিয়েতে উপহার দেবার মতো। আগে 1.5 টাকা হলে একটা ভালো সিঁদুর কৌটো হতো, বিয়েতে তারই চল ছিল খুব। এখন 5-6 টাকার কম সিঁদুর কৌটো পাওয়ার উপায় নেই, তার চেয়ে বই ঢের সস্তা। সব জায়গাতেই তাই বিয়ের উপহারে বই চলছে। ভবতোষবাবু চায়ের দোকানের দিকে চেয়ে চেয়ে দেখেন যদি কোনো চেনা মুখ চোখে পড়ে এই আশায়, কিন্তু তার পরিচিত কেউ নেই। এরা আজকালকার ছেলে, হয়তো এদের মধ্যে তার বন্ধুদের ছেলেপুলে থাকতে পারে। চায়ের দোকানে আড্ডা দেয় চিরকাল ছোকরারাই, আজও তাই দিচ্ছে। তবে তাদের সময় এমন প্রকাশ্য রাস্তার ধারে বসে বিড়ি বা সিগারেট টানার রেওয়াজ ছিল না। তাছাড়া 15-16 বছর বয়সে সিগারেট খেতেও শেখেনি তারা। স্কুল ছাড়বার অনেক পরে লুকিয়ে চুরিয়ে 1-8টা। চাকরিতে ঢোকার পর নেশাটা পেকেছে। তবু তাদের ছেলেবেলায় এরকম স্বাস্থ্য ছিল না তার কোনো বন্ধু বান্ধবের। এই যে 15-16 বছরের ছেলেটি চায়ের পেয়ালা হাতে ধরে কায়দা করে সিগারেট খাচ্ছে, হয়তো ফণির ছেলে হবে। বামুনদের ফণি তাদের ক্লাসের সবচেয়ে বোকা ছেলে ছিল। মুখের আদল অনেকটা ফণির মতোই। ওর মতো রোগা তিনি সে সময় কাউকেই দেখেননি। বুকের পাঁজর প্রত্যেকটি গোনা যায়, হাত পা কাঠি কাঠি। কি ভরসায় এই বয়স থেকে তামাক ধরেছে আশ্চর্য। তারা সে সময় যাদের 1-6টা কি কাঁপা বলে ঠাট্টা করতেন, তাদের বুকও এর চেয়ে ঢের চওড়া ছিল। ভবতোষবাবু এগিয়ে যান ছেলেটির দিকে। হ্যাঁ ভাই, ফণি চক্রবর্তী থাকতো এদিকে কোথায় জানো? সিগারেটটা জ্বলতেই থাকে হাতে। ছেলেটি ভ্রু কুঁচকে প্রশ্ন করে, ফণি চক্রবর্তী? কোন ফণি চক্রবর্তী? দক্ষিণ পাড়ায় আমার কাকা আছেন ওই নামে, তিনি এখনো বেঁচে আছেন।
চাকরি করেন বেগ ডানলপে? হ্যাঁ হ্যাঁ, দক্ষিণ পাড়াই বটে, কালো রোগা মতো। তিনি তোমার কাকা? তুমি তাহলে নবীনদার ছেলে? তোমার নাম কি? এইবার সিগারেটটা হাতের উল্টো দিকে আশ্চর্য কৌশলে চলে যায়। ছেলেটি উঠে দাঁড়িয়ে বলে, আমার নাম শচীন, শচীন্দ্রনাথ চক্রবর্তী। আপনি আমার বাবাকে চেনেন? চিনি বই কি, ফণি আর আমি এক ক্লাসে পড়তুম। একটা যেন প্রতিহিংসা প্রবৃত্তি চরিতার্থ হয় তার কথাটা বলবার সময়। ছেলেটা একটুখানি অপ্রস্তুত হয়েছে বই কি, কিন্তু বলিহারি সাহস। আধবুড়ো লোকের সঙ্গে কথা কইছে, সিগারেটটা লুকোতেও মনে থাকে না। তবু ভালো যে শেষ পর্যন্ত সেটা পেছনে গেল। সেখান থেকে বেরিয়ে রায়পাড়ার মোড়ে গিয়ে থমকে দাঁড়ান। সেই প্রকাণ্ড আম গাছটা আজও আছে। তখনই ওটাতে আর ফল হতো না, এখন তো নিশ্চয়ই হয় না। তবু কাটেনি কেন? এটা নাপিতদের বাড়ি ছিল। বুড়ো চণ্ডী নাপিত হয়তো মরে গেছে, এখন কে থাকে কে জানে বাড়িটাতে। এই গাছে তারা দোল্লা খাটিয়ে দোল খেতেন ফার্স্ট ক্লাসে পড়বার সময়, তিনি আর পীযূষ। সত্যি, পীযূষ এখন কোথায় আছে কে জানে। শুনেছিলেন সে নাকি ফার্স্ট ইয়ারে পড়তে পড়তে কোথায় পালিয়ে যায়, আর বাড়ি ফেরেনি। বাড়িতে মা ছিল না, সৎ মা। হয়তো সেই দুঃখেই তার অমনমতি গতি হয়েছিল। সৎ মাকে পীযূষ কখনোই দেখতে পারত না। ওর কেমন একটা ধারণা ছিল যে তার বাবার স্নেহ তার সৎ মা চুরি করে নিয়েছেন। পীযূষের সঙ্গেই তার ভাবটা ছিল সবচেয়ে বেশি। পীযূষ আর গৌড়। সমস্ত সেকেন্ড ক্লাস আর ফার্স্ট ক্লাসটা তারা তিনজনে এক বেঞ্চে বসে কাটিয়েছেন। কখনো কেউ অন্য কোথাও যেতে চাইতো না। অথচ গৌড়ের কথাটা তার মনেই ছিল না। এই মাত্র মনে পড়লো, বোধহয় 17-18 বছর পরে। গৌড় জব্বলপুরে না জামশেদপুরে কোথায় চাকুরি করে, এইটুকু তার মনে আছে ঝাপসা ঝাপসা। বহুদিন আগে কে যেন তাকে বলেছিল। রায়দের মাঠটা খানিকটা বোধহয় বিক্রি হয়ে গেছে, নতুন নতুন সব বাড়ি উঠেছে এদিকে। তবু তারই পাশ দিয়ে তাদের সেই স্কুল যাবার পায়ে চলা পথটা এখনো আছে। তারা কেউ তখন বড় রাস্তা দিয়ে ঘুরে যেতেন না, এইটাই ছিল স্কুল যাবার রাস্তা। ভবতোষবাবু কতকটা অন্যমনস্ক ভাবেই সেই রাস্তাটা ধরেন। অভ্যস্ত পা যেন আপনা থেকেই এগিয়ে যায়। 25 বছর আগের অভ্যাস, তবু পা সে ইতিহাস ভোলেনি। স্কুল নাকি এখন আরো একটা হয়েছে, একটা মেয়েদের স্কুলে ওপাড়ায় কোথায় হয়েছে, কিন্তু সেসব স্কুলের কথা ভাবতে ভালো লাগে না ভবতোষ বাবুর। বরং তিনি যেন মনে মনে একটা বিদ্বেষ অনুভব করেন ওদের সম্বন্ধে। ওরা যেন অবাঞ্ছিতভাবে এসে তাদের সেই ছেলেবেলাকার স্কুলের মর্যাদা নষ্ট করতে চায়। ওদের সেই স্কুলই ভালো। নিস্তারিণী গদাধর উচ্চ ইংরাজি বিদ্যালয় তার সেই নোনা ধরা বালি খসা দেওয়াল এবং ভেঙে পড়া পাকা ফটক নিয়ে তাদের মনের মধ্যে অক্ষয় মহিমায় প্রতিষ্ঠিত আছে। একেবারে ফটকের সামনে এসে ভবতোষবাবুর চমক ভাঙে। আরে, তিনি যে স্কুলেই এসে পড়েছেন দেখছি। ফটকটা তেমনই আছে এখনো, হয়তো আরো গোটা কতক ইট ডান দিকের থামটা থেকে খসে পড়েছে। বাড়িঘর এখনো তেমনই আছে, তার মধ্যে হয়তো বছর 10-12 পূর্বে একবার চুনবালি ধরানো হয়েছিল, আর পরিবর্তনের মধ্যে সেই ডালিম গাছটা কেটে সেই জায়গায় দুটো করগেট টিনের চালা বসানো হয়েছে। নতুন কোনো সেকশন বসে সেখানে। ভবতোষবাবু ভারী একটা তৃপ্তি অনুভব করেন মনের মধ্যে। নতুন স্কুল হওয়া সত্ত্বেও তাদের এই স্কুলটাই ভালো চলছে। ছাত্র বেড়েছে, ছুটি হয়ে গিয়েছে তখন স্কুলে। তবুও একটা দুটো ছেলে হয় কোচিং ক্লাস করছিল, নয়তো এমনই কোথাও আড্ডা দিচ্ছিল। এখন তারা বাড়ি ফিরছে। ফার্স্ট ক্লাসের ছেলে বলেই মনে হয়, বয়সে বড়। কেউ কেউ ইতিমধ্যে দাড়ি কামাতে আরম্ভ করেছে। রোগা রোগা অসুস্থ ছেলে সব। দেহে ও মনে অসুস্থ এরা, কেমন একটা চাইবার ভঙ্গি বিশ্রী রকমের। তারা নিশ্চয়ই এমন ছিলেন না সে সময়, মনের মধ্যে জোর দিয়ে বলেন ভবতোষবাবু। রেলের কোটপড়া প্রৌঢ় ভবতোষবাবুকে এমন সময় স্কুলের ফটকের মধ্যে ঢুকতে দেখে ছেলেরা বিস্মিতভাবে চায়। একজন একবার থমকে দাঁড়ালো, বোধহয় ভবতোষবাবু কিছু প্রশ্ন করবেন এই আশাতে। কিন্তু ভবতোষবাবু যখন কোনো কথা না বলে বাড়ির ভেতর দিকে চলে গেলেন, তখন অগত্যা তাদের কৌতূহলটা না মিটিয়েই চলে যেতে হয়।
নিজেদের মধ্যে আপোষে ফিসফিস করতে করতে চলে যায় ওরা। ওদের মনের অবস্থা বুঝতে পেরে ভবতোষবাবুর ভারী মজা লাগে। ওই বয়সে তাদের এক্ষেত্রে কি মনে হতে পারতো সেইটে ভেবে ওদের মনোভাবটাও কল্পনা করতে পারেন। আপন মনেই হেসে ওঠেন ভবতোষবাবু। সেই ওপাশের পেয়ারা গাছটার দিকের শেষ ঘরখানা তখন ছিল ফার্স্ট ক্লাস। এই ঘরটা সম্বন্ধে কৌতূহল এবং আগ্রহ যেন বেশি। সেকেন্ড ক্লাসটার কথা বিশেষ মনে নেই। হ্যাঁ, এই যে এখনো তাই আছে। ক্লাস 10-এ টিনের ছোট্ট একটা প্লেট মারা দরজার ফ্রেমের উপর তারা যে বছর ফার্স্ট ক্লাসে ওঠেন সেই বছরই সবে এ ঘরের নতুন বেঞ্চ এবং হাই বেঞ্চ এলো। ডেস্কের মতো বই রাখবার জায়গা শুদ্ধ নতুন ধরনের হাই বেঞ্চ। উফ, ওদের কি আনন্দ তাতে! আর বাকি সকলের কি ঈর্ষা! যারা সবে পরীক্ষা দিয়েছে সে বছর তাদেরও অনেকে ভিড় করে দেখতে এলো সেই বেঞ্চিগুলো। চকচকে সদ্য পালিশ করা নতুন কাঠের গন্ধযুক্ত সে বেঞ্চিগুলোর কথা এখনো মনে আছে তার। অসংখ্য ছুরির ঘা খাওয়া এবং নাম লেখায় ক্ষতবিক্ষত বেঞ্চি নয়, মসৃণ চকচকে। ভবতোষবাবুরা হাত বুলিয়ে গাল রেখে অনুভব করতেন তাদের মসৃণতা। সেইগুলোই আছে কি এখনো, না বদলানো হয়েছে আবার? ক্লাস ঘরের দৌড় এখনো খোলা। চাকর বোধহয় কোথাও গেছে, এসে বন্ধ করবে। ভবতোষবাবু পা পা করে সামনে গিয়ে দাঁড়ান। কেমন একটা ভয় ভয় করে ওর। যদি সে বেঞ্চগুলো না থাকে? না, ওই তো আছে, ঠিক সেইগুলোই। বার্নিশ আর নেই। পেন্সিল কাটা ছুরির আঘাতে এবং অসংখ্য ছেলের নাম লেখার চেষ্টায় ওদের সর্বাঙ্গ ক্ষত লাঞ্ছিত। তবু চিনতে পারেন ভবতোষবাবু, এইগুলোই বটে। ওই জানলার ধারের বেঞ্চিটাতে তারা বসতেন, তিনি, পীযূষ আর গৌর। এখনো কি তাদের নামগুলো আছে? পড়া যাবে? এই অসংখ্য নামের অরণ্যের মধ্যে থেকে তাদের নামগুলো কি বেছে নেওয়া যাবে? তারাই প্রথম নাম খোদাই করেছিলেন এই হাই বেঞ্চের গায়ে। গৌরটা ছুরি দিয়ে কেটে কেটে ওদের নামের আদ্য অক্ষরগুলো খোদাই করেছিল মনে আছে। দেখি দেখি, প্রায় দৌড়েই চলে যান ভবতোষবাবু ওধারে। হ্যাঁ, এই তো। চিনে নিতে কষ্ট হয় বটে, তবু দেখতে পান ভবতোষবাবু ঠিকই PKS BB আর GCC। পীযূষকান্তি সরকার, ভবতোষ ভট্টাচার্য এবং গৌরচন্দ্র চট্টোপাধ্যায়। আশ্চর্য, সেই নামগুলো এখনো আছে এখানে! অভিভূতের মতো সেদিকে চেয়ে দাঁড়িয়ে থাকেন ভবতোষবাবু। হঠাৎ যেন তার জীবনটা 25 বছরের সমুদ্রে সাঁতার কেটে চলে যায় তার কৈশোরের তীরে। তখনকার সেই সুখ দুঃখ আনন্দ বেদনা এখনকার দিনে মূল্যহীন, অথচ তখনকার দিনের গভীর অনুভূতি সব যেন ভিড় করে এসে দাঁড়ায় তার স্মৃতির দরজায়। কপালের শিরা টনটন করতে থাকে ওর কি এক উত্তেজনায়, যেন কান্না পাবার আগের অবস্থা। চোখে জল আসবে নাকি তার? কি জীবনই ছিল তখন! কি সব ছোটখাটো কথা নিয়ে কি উত্তেজনা তখন! কি তুচ্ছ জিনিস নিয়ে কত আনন্দ! আজ জীবন তার সহস্র সঞ্চয়ে জড়ো করেছে সত্য কথা, স্ত্রী পুত্র কন্যা টাকা পয়সা আসবাব বিলাস ও সুখের অজস্র আয়োজন। তবু মনে হয় আজ জীবনে কোথাও কোনো সুখ কোনো আনন্দ নেই। মন যেন নিরুদ্ধ বাতাসে হাঁপিয়ে ওঠে। PKS অক্ষরগুলোর দিকে চেয়ে চেয়ে সত্যই ভবতোষবাবুর চোখ জ্বালা করে ওঠে। অদ্ভুত ছেলে ছিল পীযূষ, ভারী অভিমানী আর চাপা, অথচ একটা মেয়েলি ধরনের কোমলতা ছিল ওর দেহে এবং মনে। বেড়ালে চড়াই পাখির ছানা নিয়ে যাচ্ছে দেখলে চোখে জল আসত, কিন্তু বিমাতার উপর অভিমান করে দুদিন না খেয়ে থাকলেও কেউ সে কথা টের পেত না ওর মুখ দেখে। ভবতোষবাবুর সঙ্গেই তার ভাব ছিল সব থেকে বেশি। মনের কথা একমাত্র তাকেই বলতো সে। মধুর আন্তরিকতার তাদের সম্পর্কটা সাধারণ সহপাঠীর চেয়ে ছিল ঢের বেশি নিবিড়। মনে আছে সন্ধ্যাবেলা একত্রে বেরিয়ে ফেরবার পথে ঝিলের ধারে যখন দুজনের ছাড়াছাড়ি হতো, অর্থাৎ দুজনেই নিজেদের বাড়ির রাস্তা ধরতেন, তখন বিচিত্র একটা অভ্যাস দাঁড়িয়ে গিয়েছিল তার। কোথা থেকে এ কথাটা তার প্রথম মনে আসে তা তিনি জানেন না,
কি করে প্রেরণা পেয়েছিলেন তিনি? বোধহয় কি একটা সহজাত সংস্কার তাকে আপনা থেকেই অভ্যাসে ধরিয়েছিল। তিনি প্রত্যহ একটি করে চুমু খেতেন পীযূষকে। অদ্ভুত অর্থহীন একটা আদর। আজও মনে হলে নিজেরই লজ্জা করে, অথচ পীযূষের কাছে সেটার মূল্য যে কতখানি ছিল তা তিনি টের পান সেই দিন, যেদিন অন্য একটা কাজের তাড়ায় ও কথাটা ভুলে গিয়েছিলেন। পরের দিন পীযূষ অনেকক্ষণ তার সঙ্গে কথা কয়নি। ছলো ছলো ম্লান মুখে বসেছিল সারাক্ষণ। অনেক পীড়াপিড়ি, অনেক সাধ্য সাধনার পর অভিমানের কারণটা তার মুখ থেকে বেরিয়েছিল। কে কে ওখানে? ভাঙা ভাঙা কর্কশ গলায় কে প্রশ্ন করে ওঠে। চমকে ওঠেন ভবতোষবাবু। তার যেন কতদিনের একটা ঘুম ভেঙে যায়। আর এই যে দেবেন, স্কুলের চাকর দেবেন, তখন ছিল যুবক, বুড়ো চাকর পিয়ারির ছেলে সে। তারই মাথার চুল, গোঁফ, এমনকি ভুরু পর্যন্ত পেকে সাদা হয়ে গিয়েছে। দেবেন বোধহয় বাজারে গিয়েছিল, বাজার হাতে এসে দাঁড়িয়েছে। কি দেবেন, চিনতে পারছো না আমাকে? চিনতে? বিহ্বল কণ্ঠে প্রশ্ন করে দেবেন। এদিকে আলোতে মুখটা ফেরাও দেখি, ঠাউর পাই কিনা। তারপর অনেকক্ষণ ধরে ভ্রু কুচকে চেয়েও চিনতে পারে না। ভবতোষবাবু মনে করিয়ে দেবার চেষ্টা করেন। আমি ভবতোষ, সেই 1924 সালে পাশ করে বেরিয়ে যাই, মনে নেই? ওই বেঞ্চিগুলো যে বছর প্রথম এলো। তা হবে। অনেকক্ষণ ধরে মনে করবার চেষ্টা করে হাল ছেড়ে দেয় দেবেন। অনেক দিনের কথা হলো, এখন মনে পড়ে না সব, চোখেও ভালো দেখি না। তা এখন কি করছো? একটু ক্ষুণ্ণই হলো ভবতোষবাবু। এখনো চিনতে পারলে না আমাকে? সেই একবার সরস্বতী পূজার সময় কপি চুরি করতে গিয়ে ধরা পড়েছিল, তুমি আমাদের ছাড়িয়ে নিয়ে এলে, মনে নেই? হ্যাঁ হ্যাঁ, একটু একটু যেন মনে পড়েছে, ঝাপসা ঝাপসা। এখানে কবে এলে? খুশিতে গলে যান ভবতোষবাবু। এসেছি মাসখানেক হলো। এখানে স্টেশনের ছোট বাবু এখন। একদিন যেও, 4টি মাছ দেব। যাবো যাবো। এবার দেবেনও খুশি হয়। পুরানো মাস্টারমশাইরা কে কে আছেন দেবেন? পুরানো? প্রফুল্ল বাবু, সুচি বাবু, সন্তোষ বাবু, শক্তিবাবু। শক্তিবাবু এখনো আছেন? বেঁচে আছেন তিনি? বাধা দিয়ে প্রশ্ন করেন ভবতোষবাবু। আছেন বই কি, বোধহয় এখনো ওই ঘরেই আছেন আজ। কোচিং ক্লাস করছিলেন বলে আমি বাজারে গিয়েছিলাম। দেখো দেখি ওই ঘরটা। আশ্চর্য, শক্তিবাবু আজও আছেন? ভবতোষবাবুরা যখন পড়ছেন তখনই শক্তিবাবুর চুল অর্ধেক পেকে গেছে। এই স্কুলের প্রতিষ্ঠার সময় থেকে তিনি আছেন। গ্রামের জমিদার, যার বাবা মার নামে এই স্কুল, তাঁরই বন্ধু শক্তিবাবু। কতকটা ওর চেষ্টাতেই তার হাত থেকে টাকা বেরোয় এবং স্কুল হয়। বিএ ফেল, তবু জমিদার এমন ব্যবস্থা করে দিয়ে গেছেন যে শক্তিবাবুকে কোনোদিন এই স্কুল থেকে তাড়ানো চলবে না। তখনও তিনি ওদের ক্লাসে অঙ্ক কষাতেন, বোধহয় আজও কষান। ভবতোষবাবু দেবেনের আঙুল অনুসরণ করে তাড়াতাড়ি বাঁদিকে দ্বিতীয় ঘরখানার দিকে গেলেন। এটা তখন 3rd ক্লাস ছিল। আজও তাই আছে দেখছি। সত্যিই তো, হই তো শক্তিবাবু। একটা বেঞ্চিতে বসে পেছনের হাই বেঞ্চে ঠেস দিয়ে ঝিমুচ্ছেন। মাথাটা সব পেকে গেছে, সাদা ধপধপে, মুখের চামড়া একটু বেশি কুচকেছে। তবু বেশ চেনা যায়, চেহারায় এমন কোনো পরিবর্তন হয়নি। চশমা সেই রকম নাকের ডগায় ঝুলে আছে, তখনও এমনই থাকতো, সেই নিকেলের ফ্রেম। এখন শুধু একদিকে ডাঁটির বদলে সুতো বাঁধা। ওর পায়ের শব্দে শক্তিবাবু চোখ মেলে তাকালেন। ঘোলাটে বিহ্বল দৃষ্টি, কেমন একটা অসহায় ভাব মুখে। ভবতোষবাবু তাড়াতাড়ি পায়ে ধুলো নিয়ে প্রশ্ন করেন, চিনতে পেরেছেন স্যার? চিনতে? কই দেখি। অনেকক্ষণ ধরে ঘাটটা পেছনে কাত করে চশমার ভেতর দিয়ে চেয়ে রইলেন শক্তিবাবু। তারপর সন্দিগ্ধ কণ্ঠে বললেন,
কে? গারু না? আনন্দে ভবতোষবাবু যেন সত্য সত্যই বাল্যকালে ফিরে গেলেন। এই নামটা যে তিনি ভুলেই গিয়েছিলেন। ছেলেবেলায় একটু বেশি কথা কইতেন বলে শক্তিবাবু এই নাম তাকে দেন গারু। হ্যাঁ, এখনো মনে আছে স্যার? মনে থাকবে না? বিলক্ষণ! এ তো সেদিনের কথা। তোদের 10 বছর আগে যারা গেছে তাদেরও মনে আছে। তারপর কেমন আছিস? কি করছিস? ভালো আছি স্যার, চাকরি করছি রেলে, এখন এই স্টেশনেই আছি। বেশ বেশ, ছেলে পুলে সব ভালো? কটা ছেলে? দে না একটু এখানেই ভর্তি করে। তাই দেবো ভাবছি, কিন্তু আপনি এখনো এখানে মাস্টারি করছেন, আশ্চর্য। কি করব বাবা, 5-5টা মেয়ে পার করতে হয়েছে। মাস্টারি করে আর কত পয়সা জমিয়েছি বল। ভিটেটা শুদ্ধ বাঁধা, তার উপর বড় ছেলেটা ডাক্তারি পাশ করলে, ভালো চাকরিও পেলে, 3 মাসের মধ্যেই টিবি ধরলো। সে উল্টে ঘর থেকে আরো 4টি গেল। বিধবা বউটা চাপলো ঘাড়ে। মেজ ছেলেটা বিএসসি পরীক্ষা দেওয়ার পরই টাইফয়েড আর ডবল নিউমোনিয়া শেষ। চাকরি ছাড়লে খাবো কি বল। এখন ওই শিবরাত্রি সলতে ছোট ছেলেটা আইয়ে পড়ছে। ও যদি বাঁচে, কাজকর্ম পায়, তবেই ভরসা। একটা শুধু ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে শক্তিবাবু চুপ করলেন। এ কি শাস্তি ভগবানের, মনে মনে ভাবেন ভবতোষবাবু। বৃদ্ধ স্কুল মাস্টারের জীবনে কি অভিশাপ। শক্তিবাবু কিন্তু শোকে বা দুঃখে ভেঙে পড়েন না, বরং সহজ কণ্ঠেই বলে চলেন, তার উপর এই বাজার, মাইনে আজও 80 টাকা, 22 টাকা পাই মার্কি ভাতা। কি হয় তাতে বল। তবু আজকাল এই কোচিং ক্লাসটা খুলেছি, মাস গেলে গোটা 20-24 আসে। 7-7টা লোক খেতে, লেখাপড়ার খরচা আছে, কাপড় জামা আছে, দেনার সুদ আছে। মাছ আর দুধ কি জিনিস তাই ভুলে গেছি। একটু মিষ্টি চা তাই জোটে না। শক্তিবাবু আবার চুপ করলেন। ভবতোষবাবুর চোখ ছলছলিয়ে এসেছিল। গত 20 বছরের মধ্যে এমন বিচলিত বোধহয় কখনো হয়নি। সমস্ত পাঠ্যাবস্থার ছবির পেছনে এই মাস্টারটি উজ্জ্বল পৃষ্ঠপট হয়ে আছেন চিরকাল। বড় ভালোবাসতেন ছেলেদের, আজও বোধহয় বাসেন। এ মাসের মাইনের অবশিষ্ট 10টি টাকা পকেটে করে নিয়ে বেরিয়েছিলেন ভবতোষবাবু স্ত্রীর একজোড়া শাড়ির খোঁজে। আর না হলে চলে না। তবু সেই নোটটাই পকেটের মধ্যে হাতে পুরে বার কতক নাড়াচাড়া করে একসময় মরিয়া হয়ে বার করে ফেলেন। তারপর একবার হেঁট হয়ে প্রণাম করে নোটখানা শক্তিবাবুর পায়ের উপর রেখে বলেন, কিছু মনে করবেন না স্যার, যৎসামান্য প্রণামী। এ দেবার দাবি আছে আমাদের। আর আর কাল থেকে আমি পোটার দিয়ে 1 পো করে দুধ পাঠিয়ে দেব, আপনি খাবেন। দুধ তো আমাদের কিনতে হয় না, ওতে সংকোচের কারণ নেই। শক্তিবাবু প্রথমটা অত্যন্ত দুর্বলভাবে কি একটা বাধা দিতে যাচ্ছিলেন, কিন্তু শেষ অবধি পেরে উঠলেন না। বিহ্বল এবং অপ্রতিভভাবে টাকাটা হাতে করে বসে রইলেন। অবশ্য তাকে বেশিক্ষণ অবসরও দিলেন না ভবতোষবাবু। প্রায় সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে মাঠ পেরিয়ে একেবারে রাস্তায় এসে পড়লেন। অপরাহ্নের রাঙা রোদ নারকেল গাছের মাথায় গিয়ে ঠেকেছে। ছেলেরা 2-1 এসে জড়ো হচ্ছে, বোধহয় বলটল খেলবে। তারাও এই সময় খেলতে আসতেন এখানে। ফুটবল খেলার রেওয়াজ ছিল খুব। এখনকার মতো হকি, ক্রিকেট তখন তারা জানতেন না। ভবতোষবাবু প্রসন্ন স্নিগ্ধ দৃষ্টিতে চারিদিকে একবার চেয়ে নিয়ে স্টেশনের পথ ধরলেন। এই দমকা বাজে খরচাটার জন্য কাল হয়তো অনুতাপের শেষ থাকবে না মনে মনে, তবু এখন যেন একটা আত্মতৃপ্তি অনুভব করেন। সমস্ত অন্তরটা কেমন এক ধরনের আবেগে ছলছল, বেদনা স্নিগ্ধ প্রসন্নতায় ভরে থাকে। জীবনের যে জীর্ণ পত্রটা উড়ে গেছে অনেক দিন আগে, তাই যেন একটা দমকা হাওয়ায় একবার উড়ে এসেছিল। স্মৃতিতে বহু পূর্বে হারিয়ে যাওয়া
নবীনতার ছোঁয়াচ লাগিয়ে আবার উড়ে চলে গেছে। সে ছোঁয়াচে বেদনা লেগেছে সত্য কথা, কিন্তু আনন্দ পেয়েছেন বইকি। ৫:৫৭ গাড়ির সিগন্যাল দিয়েছে, এইতেই ডিম নামবে। ভাবতো সব একটু জোরে পা চালান। শেষ হলো গজেন্দ্র কুমার মিত্রের লেখা এই গল্প জীর্ণপত্র। ভালো লাগলে জানাবেন, লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাইন্ডলি পাশে থাকবেন। ধন্যবাদ।